আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতেই যারা আমার সাথে সবসময় আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছেন, সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একদম টেবিলে খাবার দেওয়া থেকেই শুরু করলাম। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য মাছ ভুনা করে নিয়েছি, আর ডাল রান্নাটা আগের দিনের ছিল, আর তার কমন মেনু সালাদ রেডি করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য দিয়েছিলাম ভুনা খিচুড়ি, ডিম ভাজা, মরিচ ভর্তা। মরিচ ভর্তাটা জাস্ট একদম নামমাত্র, যেন মানে ভর্তার ফ্লেভারটা পায় যেহেতু সকালবেলা। আর ডিম ভাজা করতে গিয়ে দেখি মাত্র একটা ডিমই আছে। তো নাস্তা পর্ব শেষে আমাদের কমন কাজ যা কিছু হয় থালাবাটি সেগুলোকে ক্লিন করে যার যার জায়গা মতো রাখা। তো আমি যেহেতু সবসময় নাস্তা বানানোর পাশাপাশি দুপুরের রান্নাটা বসিয়ে দিই, সেই জন্য এখানে করলা টরলা একদম রেডি করে ভেবেছিলাম যে করলা ভাজিটাও আপনাদের ভাইয়ের জন্য করে নিব। তো পরে আর পারিনি, তার কারণ হচ্ছে মাছ ক্লিন করতে গিয়ে হাতে এমনভাবে কাটা ফুটে যায় যে ডান হাতের একটা আঙ্গুলে অনেক বেশি কেটে যায়। তো কেটে যাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে আমি সালাদ মাখলাম। তো সালাদে যেহেতু কাঁচামরিচ থাকে, পেঁয়াজ থাকে, তারপর আবার অ্যাপল সিডার ভিনেগার রেডি করতে গিয়ে লেবু চিপলাম। তো সব কিছু মিলে হাতটা খুব বেশি যন্ত্রণা করছিল। তো মাঝে মধ্যে এমন হয় আমাদের সাথে যে শরীর খারাপ থাকলে বা ভালো না লাগলে ওইটা হয়তো বা ভুলে থাকার চেষ্টা করি, কাজটা ওইভাবে মানে কাজে থাকলে অনেক সময় দেখবেন আমরা আমাদের অসুস্থতার কথা ভুলেও যাই, কিন্তু এরকম কাটাছেঁড়া হলে কিন্তু সেটা আর সুযোগ থাকে না। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছেন জারে গাজর বা শসা, ওটা কিন্তু আগে থেকে ছুলে রাখি নাই, বরং এখন সালাদ বানানোর পর যতটুকুন রয়ে গেছে সেইটুকুন রেখে দিছি, একটু পরেই আমি খেয়ে নিব। এখন আসলে এটা আমি একদমই করি না, মানে ছুলে রেখে দেই না। তো রান্নার প্রস্তুতি নিতে এসে দেখি যে চুলাটাকে একদম ক্লিন না করলেই না, যদিও বোঝা যাচ্ছে না। আসলে যেটা হয়, খুব বেশি তাড়াহুড়োর মধ্যে যখন সকালবেলা কাজগুলো করা হয়, যতই মোছামুছি করা হোক, মাঝে মধ্যে একদম মানে ডিপ ক্লিন না করলেই না, তখন কিন্তু আমি নাস্তা শেষেই ক্লিনিংয়ের কাজটা করে নিই। চুলা ক্লিনিংয়ের খুব একটা শেয়ার করা হয় না ভিডিওতে। তো আমার এক আপু বলেছিলেন যে আপু একদিন শেয়ার করিয়েন। তো আমি প্রথমে হচ্ছে মানে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেই, দেন হচ্ছে স্পঞ্জের মধ্যে ভিম লিকুইড দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মানে ক্লিনিংয়ের কাজগুলো করি ওভাবেই ক্লিন করি। আর যে সাইডগুলো হচ্ছে তারের মাজনি দিয়ে ক্লিন করা লাগে, ওগুলো তো তারের মাজনি দিয়েই ক্লিন করা হয়। আবার সবসময় যে একই রকমভাবে করি তাও না, অনেক সময় দেখা যায় আমরা যে অল পারপাস একটা ক্লিনজার তৈরি করে থাকি, সেটা দিয়েও চুলাটা ক্লিন করা হয়। তো আমি হচ্ছে ভিম লিকুইড দিয়েই আজকে করছি। যে জায়গাগুলো তারের মাজনি লাগবে সেগুলো তারের মাজনি দিয়েই মেজে নিয়েছি, আর যেগুলো স্পঞ্জ দিয়ে মাজলে হয়ে যাবে সেগুলো আমি স্পঞ্জ দিয়ে মেজে প্রথমে হচ্ছে সাবান পানিটা মুছে নিচ্ছি, দেন হচ্ছে আমি টাওয়ালটাকে ভিজিয়ে আবারও মুছে নিব। আমি আসলে আজকের কাজগুলো একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে বিজনেস পারপাস কিছু কাজ আছে। তো যারা জানেন না তাদের জন্য বলি, আমি বিজনেস শুরু করেছি, ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করছি। যে শাড়িগুলো আমি নিজেই ডিজাইন করে থাকি, নিজেই বানিয়ে থাকি। তো আমার পেজের নাম হচ্ছে আনন্দ উইথ আকন্দ। সেখানে কিন্তু আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি। ইউটিউব চ্যানেলেও দেই, সেটা হচ্ছে কমিউনিটি পোস্টে। তো আমাদের পেজে কিন্তু নতুন ডিজাইনের শাড়ি চলে এসছে, যেটা আমি অলরেডি কমিউনিটিতে পোস্ট করেছি। আজকের ভিডিওতে অবশ্যই ডিটেলসে শেয়ার করব। যারা শাড়ি নিতে চান তাদের জন্য আমি থাম্বনেলে হচ্ছে নাম্বারটা দিয়ে দিব। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু চুলাটা ক্লিন করে নিয়েছি। চুলার যে স্ট্যান্ডগুলোকেও কিন্তু আমি নেটের যে মাজনি আছে ওইটা দিয়ে ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, সকাল সকাল রান্না শেষ করতে গিয়ে কিন্তু আমার অনেক কাজেই ঘরের পড়ে থাকে, যেমন বেড গুছানো বা টেবিল গুছানো, ওগুলো দেখা যায় রান্নার ফাঁকে ফাঁকেই করি। তো এখানে হচ্ছে মাংসের শুটকি রান্না করব আজকে, গরুর মাংসের যে শুটকিটা। তো শুটকিটা হচ্ছে সিদ্ধ করা ছিল, কিন্তু মানে মনে হচ্ছে যে আর একটু সিদ্ধ করলে ভালো হয়। আর বাচ্চারা বাসায় থাকলে যা হয় আর কি, অনেক সময় দেখা যায় আমারও মানে হুট করে একটা কথা মনে পড়ে, আমি মানে কাজ ফেলে রেখে গিয়ে ওদেরকে বলি, আবার ওরাও সেম।
তো এখানে ফাউজি বুড়ি আসছিল, ওকে একটা কাজও দিয়ে দিলাম। তো এরকম করলে কিন্তু আবার মাঝে মধ্যে মানে বলেও ফেলে যে আমি কি কাজ করতে আসছি। তো যাই হোক, এখানে আমি মাংস শুটকি আর আলুটা একসাথে সিদ্ধ বসিয়ে এখন বেডরুমটাও গুছিয়ে নেব, পাশাপাশি ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নেব। তো সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম বেশ অনেকটা রয়ে গেছে। জাহিন আবার যাওয়ার সময় বলে গেছে যে আম্মু আমি কিন্তু এসেও খাবো, মানে ওরা ভীষণই পছন্দ করে এটা, ওই যে ভাতের চালের যে খিচুড়িটা ওইটাই। তো আমি হচ্ছে এটা ঠান্ডা করে দেন রেখেছি, যে যদি দুপুরে না খায় তাহলে বক্সে ভরে রেখে দেওয়া যাবে। তো খাওয়ার পর যখন মানে টেবিল থেকে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, জিনিসগুলো ক্লিন করে ফেলা হয়, তখন তো 50% মানে গুছানো হয়ে যায়। তারপরেও দেখবেন যে কোনো না কোনোভাবে এইখানকারটা ওইখানে, ওইখানকারটা এইখানে একটু আধটু এদিক সেদিক হলেই অনেক বেশি মেসি লাগে। আবার এই ছোট ছোট জিনিসগুলো যখন সরিয়ে নেওয়া যায় খুব সুন্দর লাগে। তো এখন হচ্ছে আমি আস্তে আস্তে রান্নার বাকি প্রিপারেশনগুলো নিব। আজকে আসলে বেশ কিছু কাজের প্ল্যান ছিল, বিশেষ করে ফ্যান ক্লিন করাটা খুব বেশি জরুরি হয়ে গেছে, কিন্তু হাতের অবস্থার জন্য একদম যে কাজগুলো না করলেই না সেগুলোই জাস্ট করতে পারবো। ভাগ্যিস পেঁয়াজ ছোলা ছিল, তা না হয় পেঁয়াজ ছুলতে গেলেও আজকে খুব বেশি কষ্ট হয়ে যেত। তো এখন আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি, আর করলাগুলোকে আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আমি যে জারে পেঁয়াজ রেখে দেই, ছুলে রাখার পরে কিন্তু ধুয়ে রাখি না। এখন ধুয়ে রাখলে দেখা যায় দ্রুত নষ্ট হয়ে যায়, আর যদি মানে না ধুয়ে রাখা যায় সেক্ষেত্রে বেশি দিন ভালো থাকে। জাস্ট কাটার সময় ধুয়ে নিলেই হয়। এই পেঁয়াজটা ছোলা থাকলে রান্নার ক্ষেত্রে মিনিমাম আধ ঘন্টা সময় হচ্ছে সেভ হয়। আমি দেখেছি যেদিন পেঁয়াজ ছোলা থাকে না, মানে ওগুলো ছুলতে হবে, ধুতে হবে, আবার ওই জায়গাটা ক্লিন করতে হবে, এই করতে করতে কিন্তু আধ ঘন্টা 40 মিনিট অনায়াসেই চলে যায়। সবসময় তো হয়ে ওঠে না, তবে যখনই ফাঁক পাই, একটু সুযোগ পাই, আমি পেঁয়াজ আর রসুনটা ছুলে রেখে দেওয়ার চেষ্টা করি। তো সকালে খিচুড়ির জন্য এখানে মরিচ ভেজে রেখেছিলাম, ভুলেই গেছি যেটাকে ঝাড়ে রাখা লাগবে, তা না হয় আবার নেতিয়ে যাবে। তো আমি এখন ঝাড়ে রেখে অল্প একটু লবণ দিয়ে দেন হচ্ছে রেখে দিব। এভাবে রাখলে কিন্তু বেশ কয়েকদিন হচ্ছে মুচমুচে থাকে। তো অফ ক্যামেরায় আমি করলার জন্য আলু কুচি করে নিয়েছি, সেগুলো ক্লিন করে সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। আমি আমার ভিডিওতে আমার সাধারণ দিন যাপনের কাজগুলোই শেয়ার করি। তো যারা আমার এই কাজগুলোকে ভালোবেসে দেখেন তাদের প্রতি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সবসময়ের মতো বলবো, আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্টসে জানাবেন, বা ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য থাকলেও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। বিজনেস পারপাস বেশ কিছু জিনিস এখন ভিডিওতে অ্যাড হয় বা অ্যাড হবে, সেইখানেও আমি বলবো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমাকে ভালোবেসে ভালো লাগা থেকে দেখেন, তাদের কাছে আবদার বলতে পারেন যে আমার বিজনেস রিলেটেড যে জিনিসগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, যে আপু এটা এইভাবে না দেখিয়ে ওভাবে দেখাবা, আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আমি সত্যিই খুব খুশি হব। তো যাই হোক, আমি কিন্তু এখানে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি আমি এক একভাবে করে থাকি, তবে হেলদি ওয়েতেই বেশি করি, যেটা একদম সবুজ থাকবে। কখনো চিংড়ি মাছ দিয়ে করা হয়, আবার কখনো চিংড়ি মাছ ছাড়াও মশলা দিয়ে করা হয়। ম্যাক্সিমাম সময় হচ্ছে এখন সবুজটা করা হয়, মানে একদম শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে। তো এদিকে হচ্ছে আলু আর শুটকিটাও সিদ্ধ হয়ে গেছে। তো ভাবছি যে আলুটা ছুলে নিব, দেখলাম আলু অনেক গরম, তো ভাবলাম পরে করি। আর এই ফাঁকে হচ্ছে হাত কাটাটা দেখালাম যে কোন আঙ্গুলটা কাটলো। আর চুলা ক্লিন করতে গিয়ে তারের মাজনির তো মানে খুচা লাগছে, যার কারণে আসলে হাতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মনে হচ্ছে এইটুকুন একটু কাটা, কিন্তু দেখবেন যখন এই ধরনের কাটাকাটি আমাদের সাথে হয় তখন ওই জায়গাটাতেই শুধু মানে ব্যথা পাওয়া যায়। তো আমার অবস্থা আজকে এরকম হয়েছে। তো এখানে হচ্ছে আমি এখন মাংসের শুটকি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ছেঁচে নিয়েছি। আসলে মাংসের শুটকি রান্নাটা এক একজন এক একভাবে করে, তবে যে যেভাবেই করুক না কেন আগে কিন্তু এরকম তেঁতলে নিতে হবে বা ছেঁচে নেওয়া, যেটাই বলি না কেন। তো আমার আম্মা যেভাবে করেন ঝুল অনেক কম দেয়, আর আমার বাচ্চারা ঝুল দিয়ে খেতে পছন্দ করে। অন্যান্যর হাতেরটা ওদের একরকম লাগে, আমার হাতেরটা একরকম লাগে। তো যাই হোক, এখানে করলা ভাজিটাও আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি। আসলে রান্নাগুলো যদি সার্ভিং ডিশে সার্ভ করে নেওয়া যায় তাহলে হাঁড়ি পাতিলগুলো ফ্রি হয়ে যায়, যদিও একটা ডাবল খাটনি হয়ে যায়, তারপরেও স্পেস কম থাকলে
হাঁড়ি পাতিলের তরকারি না রেখে যদি সার্ভ করে নেওয়া যায় তাহলে অনেক মানে গুছিয়ে রাখা যায় আর কি। তা না হয় দেখা যায় একটা হাঁড়ি পাতিলই অনেক জায়গা নিয়ে নেয়। আসলে কথা বলতে গিয়ে অনেক সময় একই ওয়ার্ড হয়তো বা রিপিট হয়ে যায়, আর আমার ক্ষেত্রে এটা একটু বেশিই হয়। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি, মাংসের শুটকিটাও সেম একইভাবে করা হয়। তো প্রথমে বেশ কয়েকবার আমি কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে, দেন সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আচ্ছা, আমার গত ভিডিওতে আনিকা আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু আপনার শেষের কথাগুলো অনেক ভালো লেগেছে, এখন থেকে আমিও ট্রাই করব ইনশাল্লাহ। ঘর গোছানো, জায়গার জিনিস জায়গায় রাখা, এসব নিয়ে হাজব্যান্ডের সাথে কথা বলতে গিয়ে উল্টো আরও নিজেই মেজাজ হারিয়ে ফেলি। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কথা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আসলে শুধু হাজব্যান্ড না, বাচ্চাদেরকেও কিন্তু আমরা অনেক সময় দোষারোপ করি যে তুমি এটা এভাবে রাখো নাই, ওইটা ওইভাবে রাখো নাই। দেখবেন যে আমরা নিজেরা যখন একটা কাজ বারবার করি, সেই কাজটা যখন হুট করে করতে পারি না, তখন কিন্তু বাচ্চারাও খেয়াল করে যে আচ্ছা আম্মু এটা পারে নাই, আমি করে ফেলি। এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। তো আসলে মানে এখন আমার কাছে সবসময় এটাই মনে হয় যে আমার করণীয় কাজটুকুই আমি করে যাব। মানে কার কী করা উচিত ছিল, কার কী করা উচিত ছিল না, ওইটা নিয়ে ভাবতে গেলে আসলে মন খারাপ হয়ে যায়। আমাদের আসলে এক্সপেকটেশন চলে আসে, কিন্তু আশা না করাই মনে হয় ভালো, তাহলেই ভালো থাকা যায়। তো আমার মাংসের শুটকি রান্নাটা কিন্তু হয়ে গেছে। পুরোপুরি ডিটেলস আর শেয়ার করলাম না, এর আগেও একবার শেয়ার করেছি। আর আসলে এইগুলো খুবই কমন রান্না, আমরা কম বেশি সবাই পারি। তারপরেও এক একজনের রান্নার ধরন এক এক রকম থাকে, এক এক অঞ্চলে এক এক রকম যেমন রান্না থাকে, আবার দেখবেন একই অঞ্চলে এক এক ফ্যামিলিতে এক এক রকম করে রান্না করি আমরা। তো ইউটিউবে না আসলে আসলে রান্নার ভেরিয়েশনের কথা হয়তো বা অতটা বোঝা যেত না, যে মানে কোনো জিনিস হয়তো বা আমরা খাই না, সেই জিনিসটা হয়তো বা আরেকটা অঞ্চলের একদম প্রচলিত খাবার। তো যাই হোক, আমার রান্না পর্ব শেষ। রান্না শেষ হওয়ার পরপর যেগুলো সাথে সাথে ধুয়ে নেওয়া যায় হাঁড়ি পাতিল, সেগুলো তো ধুয়ে ফেলি। আবার ননস্টিকের প্যানগুলো অনেক সময় কিন্তু ঠান্ডা হলে দেন ক্লিন করা লাগে। তারপর আমার মডেল চলে আসে, দেন ফটোশ্যুটের কাজ করি। যে ছবিগুলো অলরেডি ফেসবুকে আমি শেয়ার করে দিয়েছি, কমিউনিটিতেও শেয়ার করে দিয়েছি। তো এই শাড়িটাও ধুপিয়ান সিল্কের উপর। আমি ডিজাইনটা নিয়ে আর কিছু বলছি না, আপনারা মিররের দিকে খেয়াল করলে দেখতে পাবেন, মানে পুরো ডিজাইনটা বোঝা যাবে আর কি। তো যারা সিম্পল ড্রেসে আসলে স্টাইলিস্ট বা একটা গর্জিয়াস লুক দিতে চান, এই ধরনের শাড়ি কিন্তু পারফেক্ট চয়েস হতে পারে। শাড়িটা একদম ডিপ গ্রিন, যদিও খুব একটা বোঝা যাচ্ছে না। তো এই শাড়ির প্রাইস থেকে যাচ্ছে 1760 টাকা। আমি থাম্বনেইলে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর শাড়িটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।